হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে যে টপিকটি শুরু করছি সেটি হচ্ছে ক্রোমোজোম। আমি ধরে নিচ্ছি তোমরা ক্লাস 9 সেল চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে এসেছো। তো সেক্ষেত্রে তোমাদের সেল চ্যাপ্টারের কিছু কনসেপ্ট এখানে দরকার পড়বে। তবুও আমি তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যতদূর যাওয়া যায় তোমাদের ক্লাস 10 জন্য যতটুকু রিকোয়ারমেন্ট আমি সেটা কমপ্লিট করছি। তো চলো প্রথমে একটা ডায়াগ্রামের থ্রুতে আমরা বুঝি। তো আজকে যে টপিক আমাদের সেই টপিকটার নাম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম এর সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লাস এটা। এটা হচ্ছে ক্লাস 9 সাথে কানেক্ট করে ক্লাস 10 যেগুলো, যেগুলো জায়গা দরকার সেগুলোই করছি। বাকি অ্যাডভান্স ক্লাস পরবর্তী ভিডিও তোমরা পাবে। তো এখানে তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ প্রত্যেকে। এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এখানে, এই ডায়াগ্রামটা বেসিক্যালি হচ্ছে এটা একটা মানুষের ছবি, তাই তো? এটা একটা হচ্ছে মানুষের ছবি। আচ্ছা, এর নিচে যদি দেখি এটা কিসের ছবি? এটা গাছের ছবি, ঠিক আছে? এবং তুমি দেখো মানুষের শরীরের মধ্যে একটা তন্ত্র রয়েছে। তন্ত্র বা ইংরেজিতে যদি বলা হয় অর্গান সিস্টেম বলছে, অর্গান সিস্টেম। এবং তারই অংশ দেখো এই ছবিটা দেখানো হয়েছে, যার নাম কি? এটা একটা অর্গান, বা বাংলা যদি বলি অঙ্গ। তাহলে তন্ত্রের মধ্যে কি আছে? অঙ্গ। এই ছবিটা কিসের নাম? এটার নাম হচ্ছে স্টমাক। স্টমাক বা হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলীর যদি প্রাচীরটা আমরা ভালো করে লক্ষ্য করি, তো এইগুলো দেখো অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি। টিস্যু, বাংলায় যেটাকে বলা হয় কি? কলা। এবং টিস্যু কি কি নিয়ে তৈরি? টিস্যু তৈরি হচ্ছে সেল দিয়ে তৈরি। সেল বা কোষ। প্রত্যেক আশা করি এইটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যে কোনো লিভিং অর্গানিজম চারপাশে যা দেখি তারা কী দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। ঠিক দেখো এই গাছ, গাছের এগুলো অনেকগুলো কাণ্ড, পাতা সবুজ করে কিছু আছে, তাহলে আমি এটাকেও বলতে পারি তন্ত্র, ঠিক আছে? এই তন্ত্রের মধ্যে কি রয়েছে? পাতা। পাতার মধ্যে যদি আরও ছোটো মাইক্রোস্কোপ করে জুম করে দেখি, তাহলে এখানে বিভিন্ন কোষের গুচ্ছ, মানে একসাথে কোষ রয়েছে, যেটা আমরা কি বলছি? টিস্যু বা কলা। এবং শেষমেশ দেখতে পাচ্ছি এই কলা কী দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। তাহলে এই যে সেলটা, এটা তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা প্রাণী সেল। এটা হচ্ছে প্রাণী সেল বা প্রাণী কোষ। এটা হচ্ছে উদ্ভিদ সেল বা উদ্ভিদ কোষ, উদ্ভিদের কোষ, ঠিক আছে? আশা করি তোমাদের এইটুকু পয়েন্ট প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমরা যদি কোষ নিই, আমরা দুই ধরনের কোষ পেলাম, একটা হচ্ছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ বা উদ্ভিদের কোষ। এই জায়গায় আমরা যদি পরবর্তী একটা জায়গায় কম্পেয়ার করতে চাই, যে আমাদের চারপাশে জীবজগৎ রয়েছে সেটাকে মোট 5টা শ্রেণীতে ভাগ করা হয়। তো আমরা এর আগেও পড়েছিলাম, যারা জানো না একবার লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মনেরা, তারপরে হচ্ছে প্রোটিস্টা, তারপরে হচ্ছে ফাঙ্গি, তারপর হচ্ছে প্ল্যান্ট, আর লাস্ট হচ্ছে অ্যানিমেল, ঠিক আছে? তো লক্ষ্য করে দেখবে, যখন এই 5টি রাজ্য, এটা জীবজগতের শ্রেণীবিন্যাস কয়টা পেলাম? 5টা। 1 2 3 4 5। এই 5টা যে শ্রেণীবিন্যাস, মনেরা হচ্ছে একমাত্র যে সবার থেকে আলাদা, অনুন্নত এবং প্রোক্যারিওটিক কথাটা পাবে। ক্লাস 9 তোমরা এটা পড়ে এসেছো, তাই তো? বাকি যতগুলো রয়েছে এরা সবাই হচ্ছে কি? ইউক্যারিওটিক। এরা প্রত্যেকে কে? ইউক্যারিওটিক। তাহলে আমরা দুটো জিনিস এখানে বুঝতে পারছি, যে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। তো আমি কেন এই কথাটা বললাম, একটা ছবি দেখলে ভালো বুঝতে পারবে। তোমাদের সামনে এই যে বাঁদিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্যাকটেরিয়া কোষের ছবি। ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কিসের মধ্যে আসে? কোন প্রাণীরা কোন শ্রেণীবিন্যাসের মধ্যে আসে? ব্যাকটেরিয়া হচ্ছে মনেরার অন্তর্গত। মনেরা, ঠিক আছে? এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে একটা অ্যানিমেল সেলের ছবি, মানে প্রাণীর কোষ। আর এইখানে যে ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা উদ্ভিদ কোষ, প্লান্ট সেল। বাকি সেলগুলো নেইনি, কারণ ওটা ইম্পর্টেন্ট না। এখানে শুধু একটা জিনিস বোঝার আছে তোমাদের। প্ল্যান্ট সেল আর এনিম্যাল সেলের মধ্যে দেখো, এই বাইরের দিকে যে স্তর, এটাকে বলা হয় সেল মেমব্রেন। এইখানেও সেল মেমব্রেন আছে, এখানেও সেল মেমব্রেন রয়েছে। আমি সংক্ষেপে লিখছি, সেল মেমব্রেনকে এম দিয়ে লিখছি, ঠিক আছে? এবং বাইরের দিকে যে স্তরটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সেল ওয়াল। সেল ওয়াল বা কোষ প্রাচীর। কোষ প্রাচীর, ঠিক আছে? তাহলে এই দুটো ছবি কি? একটা হচ্ছে প্রাণী কোষের ছবি, একটা হচ্ছে উদ্ভিদ কোষের ছবি। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই ডায়াগ্রামটার সাথে এই ডায়াগ্রামটার মধ্যে একটা পার্থক্য রয়েছে, কিন্তু দুটোই সেম। দুটোকে বলা হয় ভ্যাকিওল। এবং সেন্টার পজিশনে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেন্টার পজিশনে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত কিছু জিনিস রয়েছে প্ল্যান্ট সেলের মধ্যে। অ্যানিমেল সেলের মধ্যেও কোষীয়র মধ্যে অঙ্গাণুগুলো পাচ্ছি, কিন্তু প্ল্যান্ট সেল থেকে আলাদা। এবার ছবিটা তুমি ভালো করে অবজার্ভ করে সবুজ কালারের অংশটা ডান দিকে দেখতে পাচ্ছ, যার নাম প্লাস্টিড, যেটা প্ল্যান্ট সেলের মধ্যে আছে কিন্তু অ্যানিমেল সেলের মধ্যে নেই। অ্যানিমেল সেলের মধ্যে তুমি লক্ষ্য করে দেখো একটাই প্রাচীর, কিন্তু মানে প্রাচীর বলতে আমি বাইরের পর্দা বলতে চাইছি, কোষ পর্দা, কিন্তু এখানে একটা অতিরিক্ত রয়েছে যার নাম হচ্ছে সেল ওয়াল। কথা বোঝা গেল? এবারে তুমি এখানে লক্ষ্য করে দেখো, ভিতরটা হচ্ছে সেল মেমব্রেন, তারপরটা হচ্ছে সেল অল বা সেল ওয়াল, আর বাইরের দিকে সব থেকে যে স্তরটা দেখছো তার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে তুমি ভেবে দেখো, এই ব্যাকটেরিয়া কোষটার বাইরে 3টে পর্দা দ্বারা আবৃত, প্রাণী কোষ একটা দিয়ে এবং উদ্ভিদ কোষ দুটো দিয়ে। প্রত্যেকে বুঝতে পেরেছো? কিন্তু পার্থক্যটা দেখো, ডান দিকের দুটো ছবিতেই নিউক্লিয়াস আছে, এখানে কিন্তু সেরকম আকৃতির কিছু আছে নেই। এর নাম হচ্ছে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, ঠিক আছে, বাংলা তোমার লিখে নেবে নিউক্লিওয়েড। বাকি তুমি অন্যান্য অংশগুলো, এগুলো আমি ক্লাস 9-এ পড়িয়েছি, যারা তোমরা দেখোনি ভিডিওগুলো, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এগুলোর নাম হচ্ছে ফ্লাজেলা, বাকি অংশগুলো। শুধু আমি একটা জিনিসে তোমাদের এখানে বোঝাতে চাইছি যে নিউক্লিয়াসের ছবি তুমি প্ল্যান্ট সেলের মধ্যে পাচ্ছ, এনিমেল সেলের মধ্যে পাচ্ছ, কিন্তু এইখানে একটা দেখো যা সুতোর মতো একটা অংশ পড়ে আছে, মনে হচ্ছে অনেকগুলো সুতোর গুচ্ছ এক জায়গায় পড়ে আছে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। আশা করি প্রত্যেকের কনসেপ্টটা এই জায়গায় ক্লিয়ার হয়েছে। এইবারে চলো একটা ছবি দেখি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা বেসিক্যালি হচ্ছে একটা কোষের ছবি, যে কোষের মধ্যে আমি শুধু সেই পার্টটাকে হাইলাইট করতে চাইছি। দেখো এখানে আমি আবার এখানে হাইলাইট করেছি, এখানে নিউক্লিয়াসটাকে হাইলাইট করেছি, তো শুধুমাত্র নিউক্লিয়াস পার্টটাকে এখানে হাইলাইট করা হয়েছে, ঠিক আছে। এবার নিউক্লিয়াসের মধ্যে লক্ষ্য করে দেখো, এই যে ছিদ্রগুলো দেখছো এটাকে বলা হয় নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র, তোমরা বাংলা লিখলে লিখে নিতে পারো নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয় ছিদ্র, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই পুরো স্ট্রাকচারটার নাম কি, যেটা তোমরা কালারফুল দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দেখো এই সুতোর মতো অংশ দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার, বা অনেক বইয়ে তুমি দেখতে পাবে এটাকে ডিরেক্ট ডিএনএও বলে দেওয়া হয়। আচ্ছা, এইখানে দেখো গোল লাইক স্ট্রাকচারটা, ঠিক আছে, এই গোল যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে নিউক্লিওলাস। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার ছবিটা যদি আরেকটু ভালো করে বুঝতে পারতাম। তো চলো ছবিটা 3D মডেল না দেখে আমরা 2D মডেলে দেখি, কেমন দেখতে, একটু সামনের দিক থেকে দেখি। তুমি দেখো এই জায়গায় সমস্ত কিছু রয়েছে, এটা মাইটোকন্ড্রিয়া, এই জায়গায় দেখো তোমার গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু রয়েছে। এগুলো আমি আর বলছি না, আমি ধরে নিচ্ছি তোমরা সেল চ্যাপ্টারটা ভালো করে পড়েছো এর আগে, ঠিক আছে। গলগি বডি, এটা রয়েছে। এইবারে দেখো আমরা যদি পরবর্তীতে অংশটা ভালো করে দেখি ছবিটা, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ছবি, যেখানে আমি এবার তোমার ডিটেলে লিখছি, এটাকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র। নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয় ছিদ্র। এর পরের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমি কি বললাম, ক্রোমাটিন, CROMATIN, ক্রোমাটিন ফাইবার বা ক্রোমোজোমীয় বস্তু, ঠিক আছে, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। এর নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, এই যে অংশটা দেখছো এর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এটাও বাংলায় হচ্ছে লিখতে পারো নিউক্লিওপ্লাজম। এবং শেষের বাইরের দিকে যে স্তরটা দেখছো এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে কি বলা হচ্ছে, নিউক্লিয়ার এনভেলপ। তাহলে এটা বাইরের দিকে
নিউক্লিয় পর্দা বলতে, আচ্ছা লিখে দিই বাংলা, সবগুলো যেহেতু লিখলাম, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। আশা করি তোমাদের এই ধারণাটা তৈরি হলো। তাহলে আমরা কোন ছবিটা দেখছিলাম? আমরা কিন্তু এই যে নিউক্লিয়াসের ছবিটা এখানে বড় করে এই ছবিটাতে দেখলাম। ঠিক আছে, এইবারে চলো আমরা এর মধ্যে আরও কিছু জিনিস, ছোট ছোট জিনিস দেখে নিই। যে এটাকে যদি একদম সিম্পল ডায়াগ্রামের মধ্যে দেখতে হয়, তাহলে দেখো এইরকম একটা ছবি। আমরা আগেরটা দেখলাম, আমি আর নামগুলো লিখছি না, এই ডায়াগ্রামটা এটা। এবার ধরো এই যে তুমি সুতোগুলো দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করো, এই যে সুতোগুলো, এই সুতোগুলো কি হয়, দুটো জিনিস এখানে তোমাকে ভালো করে বুঝতে হবে। সুতোটা যে পড়ে আছে, এই সুতোগুলো অনেক সময় একটা এরকম তন্ত্র দেখতে পারি, আবার অনেক সময় তুমি এক্স আকৃতি মানে কায়েজমার গঠন দেখতে পেতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে এই পার্টটা বলছি, এক্স আকৃতি দেখতে পারো আর এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম সুতোর মতো আমরা কখন দেখতে পাবো? তাহলে একটা পয়েন্ট লিখে রাখবে, স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় কোষের যে স্বাভাবিক অবস্থা, সেই অবস্থায় যে ক্রোমাটিন তন্তু সেটা হচ্ছে সুতোর মতো থাকে। কিন্তু এক্স আকৃতি কখন হয়? শুধুমাত্র হয় কোষ বিভাজন দশায়। বিভাজন দশায় এই ক্রোমাটিন ফাইবার যেটা, সেটা দেখতে এক্স আকৃতির হয়। এখন প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে স্যার কোষ বিভাজন মানে কি? দেখো, আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে একটা কোষ, এই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করলো, দুটো নতুন কোষ তৈরি করলো, বা অপত্য কোষ তৈরি করলো। অপত্য কোষ মানেই হচ্ছে নতুন কোষ। তাহলে এই কোষ থেকে এই দুটো কোষ তৈরি হলো। তাহলে যে কোষ থেকে তৈরি হচ্ছে, যে পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে, সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি? কোষ বিভাজন। তাহলে তোমাকে যদি প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, স্কুলের পরীক্ষা, যে কোনো জায়গায়, যে কোষ বিভাজনে ক্রোমাটিন তন্তুর এক্স আকৃতির যে গঠন সেটা কখন আমরা দেখতে পাবো? তাহলে তুমি বললো কোষ বিভাজন দশায়। কিন্তু স্বাভাবিক অবস্থায় কেমন পড়ে থাকে? সুতোর মতো অংশ অবস্থান পড়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে প্রত্যেকে তোমরা ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা। তা আমি কি দেখাতে চাইলাম, এখানে একটা পার্ট দেখিয়েছি যেখানে আমি তোমাকে বলছি এই যে প্রতিটা অংশ, এই প্রতিটা অংশের মধ্যে এরকম ছোট ছোট অংশ রয়েছে। ঠিক আছে, ভালো করে দেখো, একটা লিনিয়ার অংশ, একটাই লাইন সুতোর মতো অংশ রয়েছে। এই যেই জায়গাটা হচ্ছে দেখাম, হাইলাইট করলাম, এই জায়গাটাকে বলা হয় মুখ্য খাঁজ। মুখ্য খাঁজ। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার এটাকে মুখ্য খাঁজ কেন বলছে, কারণ কি? কারণ হচ্ছে এই জায়গাটা আমি যদি একটু অন্য কালার দিয়ে হাইলাইট করে দিই, এই যে জায়গাটা, ক্রোমোজোমের যে জায়গাটাকে মুখ্য খাঁজ বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে একমাত্র একজনের উপস্থিতি থাকার জন্য, যার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে আমি তোমাকে বলতে পারি ক্রোমোজোমের যে স্থানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে সেই অংশকে কি বলা হয়? মুখ্য খাঁজ। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এইবারে দেখো, এই এই ছবিটাকে যদি একটু বড় করে দেখি, এই ছবিটাকে যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে এটা কিন্তু দেখতে একটু আলাদা গঠন। কেমন দেখতে হয়? তাহলে তোমাকে প্রথমে হচ্ছে আমি একটা অংশ দেখাই, এটা হচ্ছে মাঝখানের অংশটা, আবার দুইদিকে ফুলে গেছে, এই জায়গাটা হাইলাইট করছি। ঠিক আছে, তাহলে এই মাঝখানের অংশটা, এইখানে কি হয়, এইরকম চাকতির ন্যায় অবস্থান করে। কে? সেন্ট্রোমিয়ার চাকতির ন্যায় অবস্থান করে, চাকতির ন্যায়। এই জায়গাটা মুখ্য খাঁজের এই যে জায়গায় সেন্ট্রোমিয়ার চাকতির ন্যায় অবস্থান করছে, এটাকে বলা হয় একটা নাম, তার নাম হচ্ছে কাইনেটো কাইনেটোকোর। ঠিক আছে, এই জায়গাটার নাম কি? কাইনেটোকোর। তাহলে কি হচ্ছে, এখানে চাকতির ন্যায় অবস্থান করছে। বেশ, স্যার এই পার্টগুলোর নাম কি? এই যে ফাঁকা এই জায়গাগুলো সুতোর মতো ছোট ছোট পেঁচিয়ে আছে, এইগুলোর নাম হচ্ছে ক্রোমোমিয়ার। এর নাম হচ্ছে ক্রোমোমিয়ার। আশা করি তোমাদের প্রত্যেকেই পয়েন্ট এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইবারে লক্ষ্য করে দেখো ভালো করে, এই যে মুখ্য খাঁজের পাশে দেখো আরো অনেকগুলো ছোট ছোট খাঁজ আছে, তাই না? এই ছোট ছোট যে খাঁজগুলো দেখতে পাচ্ছ মুখ্য খাঁজের পরের দিকে, কিন্তু এই জায়গাটা দেখো ফোলা অংশ রয়েছে, এটা পরে আসছি। এই খাঁজটা দেখো ছোট্ট খাঁজ, এই খাঁজটাকে বলা হয় গৌণ খাঁজ। গৌণ খাঁজ। তাহলে আমি কি বলছি?
ক্রোমাটিন তন্তুর সেন্ট্রোমিয়ার হচ্ছে মুখ্য খাঁজ, সেটা ছাড়া যদি অন্য কোনো খাঁজ থাকে সেগুলোকে বলা হয় গৌণ খাঁজ, এবং গৌণ খাঁজের পরবর্তী যে অংশ সেই অংশটাকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার। গৌণ খাঁজের পরবর্তী অংশের নাম কি? টেলোমিয়ার। মিয়াম হয়ে গেছিল, টেলোমিয়ার। বেশ, এইবারে দেখো এই জায়গায় যে একটু ফোলা অংশ রয়েছে এই জায়গাটাকে বলা হয় নর, NOR। নর কেন বলে? কারণটা হচ্ছে এই জায়গাটা লক্ষ্য করে দেখো, এইখানে হচ্ছে নিউক্লিওলাস থাকে, ঠিক আছে? এখান থেকে নিউক্লিওলাসের উৎপত্তি। এই যে ক্রোমোজোমের এই পার্টটার নাম কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তাহলে ক্রোমোজোমের এই জায়গা থেকে নিউক্লিওলাসের উৎপত্তি, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে নর, ঠিক আছে? তোমরা টেক্সট বুক পড়বে এবং কমেন্ট করবে ভিডিও শেষে যে নরের পুরো নাম কি বা ফুল ফর্ম কি। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো। এবং নর পরবর্তীতে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে স্বাভাবিক অবস্থায় ক্রোমোজোমের এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, যেখানে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে যে অংশে অবস্থান করছে সেটা হচ্ছে মুখ্য খাঁজ, এবং এই পার্টটা হচ্ছে গৌণ খাঁজ, টেলোমিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি বললেন কোষের স্বাভাবিক অবস্থায় সুতোর মতো থাকে, তাই তো? আর এটা হচ্ছে কোষ বিভাজন দশায় এরকম এক্স আকৃতি হয়ে যায়। তাহলে এইখানে সেন্টিমিটারটা ভিতরে কি করে চলে আসলো? অ্যাকচুয়ালি যখন কোষ বিভাজন দশায় যায়, একটা কোষ যখন বিভাজন দশায় যায় তখন এই সুতোগুলো তো খুলতে শুরু করে, এর ভেতরে যখন সেন্টোমিয়ার অবস্থান করে চলে আসে এইখানে তখন নাম হয়ে যায় গৌণ খাঁজ। এইটুকু পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এবারে দেখো একটা কি হচ্ছে, কোষ বিভাজন দশায় কেমন হচ্ছে, এরা এরকম এক্স আকৃতি দেখতে হয়ে যাচ্ছে। তাহলে এক্স আকৃতির দেখতে এই পার্টটা, তাহলে এই ছবিটা কিন্তু হচ্ছে এরই মডিফিকেশন। ভালো করে লক্ষ্য করো, একটা হচ্ছে ছবি আঁকলাম সুতোর মতো, মানে কোন সুতো? এই যে সুতোটাকে বলছি আমি, এই সুতোটা জাস্ট। কিন্তু আমি এখানে যে ছবিটা এঁকেছি দেখো, এটা হচ্ছে প্রথমে একটাই ক্রোমোজোম, একটা সিঙ্গেল ক্রোমোজোমটা আকৃতি কেমন? দণ্ডাকার, তাই তো? এইখানে ক্রোমোজোমটা আকৃতি কি হয়েছে? এইরকম আকৃতি। তার মানে একটা থেকে আরেকটা অংশ তৈরি হয়েছে। কথাটা বোঝা গেল আমার? একটা লম্বা দণ্ড থেকেই, আরেকবার রিপিট করছি, এই লম্বা দণ্ড থেকে এই জায়গা থেকে, এই জায়গা থেকে মনে করো এই একটা পার্ট এরকমভাবে আর একটা বেরিয়ে গেল এরকমভাবে। তাহলে কীরকম আকৃতি হয়ে গেল? এক্স আকৃতি হয়ে গেল। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে এই যে আকৃতিটা পেলাম এটা হচ্ছে এক্স আকৃতির ক্রোমোজোম। ঠিক সেরকমভাবে যেমনভাবে আমরা এখানে মুখ্য খাঁজ পেয়েছি, গৌণ খাঁজ, সমস্ত কিছু এর মধ্যে থাকতে পারে। তো এই যে হাইলাইটেড পোর্শনটা, এই জায়গাটা, তাহলে এখানে কার অবস্থান? সেন্ট্রোমিয়ারের অবস্থান। বেশ, বাকি অংশ আমি বলছি না কারণ বাকি পার্টগুলো তোমাদের রয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তুমি ভালো করে লক্ষ্য করো এই জায়গায়, এর পরবর্তী পার্ট, সেটা হচ্ছে এই সুতোগুলো যখন পাশাপাশি অবস্থান করে, ধরো এরকম একটা সুতো আর এরকম একটা সুতো, আর একটা সুতো ধরো এরকম আছে দড়ির মতো, তোমাকে যদি প্রশ্ন করা হয় কোনটা খুলতে খুব সহজ, তুমি কি বলবে? অবশ্যই যেটা পাশাপাশি আছে এটাকে, দুজনকে আলাদা করা খুব সহজ। যারা একটার সাথে একটা জড়িয়ে আছে এদেরকে আলাদা করা কঠিন, তাই তো? আচ্ছা, এই রকম যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার বলা হয় প্যারানেমিক। প্যারানেমিক কুণ্ডলী। যদি ক্রোমোজোমের এই স্তরটার গঠন পাশাপাশি হয়, ক্রোমাটিড যেটা, ঠিক আছে, ক্রোমাটিডের গঠনগুলো, আর এই জায়গা লক্ষ্য করো, এই ভাঁজগুলো উপর দেখো ফাঁকা অংশ ফাঁকা অংশ, মানে দুটো প্যারালাল আছে, কিন্তু এই জায়গায় দেখো দড়ির মতো হয়ে গেছে, ঠিক আছে? একে বলা হয় প্লেকটোনেমিক, প্লেকটোনেমিক কুণ্ডলী, ঠিক আছে? এটাই দেখো পরবর্তী সময়ে আরও বেশি জটিল হয়ে গেছে ডান দিকে। দুই ধরনের আমরা গঠন পেলাম। কার গঠন বোঝাচ্ছে তোমাকে? এই যে ছবিটা, এই যে পেঁচিয়ে আছে, এই প্যাচের যে ভাগ, দুটো শ্রেণীবিন্যাস করতে পারি, একটা হচ্ছে প্যারানেমিক, একটা হচ্ছে প্লেকটোনেমিক। আশা করি তোমাদের এইটুকু কনসেপ্ট প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। এইবারে দেখো আমরা যখন ক্রোমোজোম এক্স আকৃতি পাচ্ছি, তো বাইরের দিক থেকে দেখতে এক্স এর মতো লাগছে, তাই তো? কিন্তু এর মধ্যে তো প্রচুর পরিমাণে সুতোগুলো পেঁচিয়ে আছে,
কারণ তোমাকে আমি কিছুক্ষণ আগে একটা ছবি দেখিয়েছি, দেখো এখানে সুতোর মধ্যে পেঁচিয়ে আছে, কিন্তু আমি অত জটিল করে দেখাইনি, খুব সিম্পল একটা ডায়াগ্রামে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তুমি যদি দেখো ক্রোমোজোমগুলো এখানে প্রচুর পরিমাণে কয়েলের আকারে থাকে, একসাথে সংযুক্ত হয়ে গেছে, স্থাপন করেছে। এইবারে একটা সুতোকে যখন তুমি খুলতে যাবে, দেখো এই আবার অনেকগুলো সুতো এরকমভাবে পেঁচিয়ে আছে, এটাকে যখন খুলবে এই আবার ছোট ছোট বক্সের মতো কাউকে পেঁচিয়ে আছে। এই বক্সটা দেখো, লক্ষ্য করছো এখানে পেঁচিয়ে আছে এইভাবে। এটাকে যখন আবার সামনের দিকে খোলা হচ্ছে, তো ফাইনালি আমরা এইরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তা তুমি একটু ভেবে দেখো, তাহলে প্রথমে হচ্ছে ক্রোমাটিডগুলো এইভাবে যুক্ত আছে, ক্লিয়ার? তারপরে এদেরকে যখন খুলছি তো দেখছি আবার ওরা আবার পেঁচিয়ে আছে কোনো বক্স নিয়ে, যে বক্সের থ্রুতে এরা পেঁচিয়ে আছে এগুলো হচ্ছে একটা প্রোটিন। কি প্রোটিন নাম? এর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। হিস্টোন প্রোটিনকে কে পেঁচিয়ে আছে? এটা হচ্ছে ডিএনএ নাম দিয়ে দিচ্ছি এখন ডিরেক্ট, যেহেতু আমরা এতক্ষণ ধরে পড়লাম ক্রোমাটিন ফাইবার। তো ডিএনএ গুলো কাকে পেঁচিয়ে আছে? হিস্টোন প্রোটিন। এইখানে একটা পরীক্ষায় প্রশ্ন দেয়, হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ এদের দুইজনকে একসাথে একটা নামে ডাকা হয়, যার নাম হচ্ছে নিউক্লিওজোম। আশা করি তোমাদের এই জায়গাটা পরিষ্কার হয়েছে যে ক্রোমোজোম যে এক্স আকৃতি সেটা অনেকগুলো একটা কুণ্ডলী পেঁচানো আছে, সেটাকে যখন আমরা খুলবো, খুলতে গিয়ে দেখবো যে ছোট ছোট প্রোটিনের বাক্স আছে, তার উপরেই পেঁচিয়ে আছে। এটা এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, যেখানে তোমরা নোট সেটা হাইলাইট কার্সারটা, তো এই জায়গায় দেখো প্রোটিনটাকে পেঁচিয়ে আছে, সুতোর মতো কয়েলের মতো পেঁচিয়ে আছে প্রোটিন, এইভাবে একদিক দিয়ে এইরকম করে ঘুরে পেঁচিয়ে বেরিয়ে গেছে। এই যে প্যাচ দেওয়া আছে, তাহলে হিস্টোন প্রোটিন ইয়েলো কালারটা, এবং এইখানে যে ভায়োলেট কালারটা দেখতে পাচ্ছ সেই কালারটা হচ্ছে সেই সুতোটা, যার নাম হচ্ছে ডিএনএ। এবার ডিএনএটাকে যখন খুলছি আমরা, প্যাচ খুলতে শুরু করেছি, দড়ির যেমন প্যাচ খুলে, খুলতে 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 দেখো একটা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, দুটো স্ট্র্যান্ড। তার মানে এইভাবে এসেছে, এইভাবে এসেছে, দেখো এইভাবে যুক্ত হচ্ছে, তার মানে এরা দুইজন প্যাচ খাচ্ছে, তাই তো? এই দুটোকে মিলে বলা হচ্ছে হিস্টোন প্রোটিন। কনসেপ্ট ক্লিয়ার হলো? একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর তার সাথে যুক্ত রয়েছে ডিএনএ, দুটোকে মিলে হচ্ছে হয় নিউক্লিওজোম। আচ্ছা, এর নাম কি? এর নাম হচ্ছে ক্রোমোজোম। এর নাম হচ্ছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমটাকে যদি খুলি তাহলে আমরা এগুলো পাচ্ছি। এইবারে তুমি লক্ষ্য করে দেখো, আমরা যদি এই ছবিটাকে বড় করে দেখতে চাই অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকে, তো তোমাকে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখো এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে ওই যে সুতোটা পেঁচিয়ে আছে সেই সুতোটার মধ্যে এরকমভাবে 8টা, ঠিক আছে, টোটাল হিসেব করে দেখো এখানে 5টি প্রোটিন থাকছে। তাহলে উপরে 4টে, নিচে 4টে, এইখানে একটা, তো টোটাল তো 9টা হয়ে গেল স্যার। আপনি তাহলে 5টা বলছেন কি ব্যাপার? এইখানে একটা কনসেপ্টটা বোঝার, আমি নাম লিখছি হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনগুলো কি কি আছে দেখো, H1 আছে, H2B আছে, ক্যাপিটাল হতে পারে, আবার অনেক সময় স্মলও বয়ে থাকতে পারে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে H2A লিখছি, H3H4। আচ্ছা, লক্ষ্য করো এই দুটো, ঠিক আছে, এই দুটো, এই দুটো হচ্ছে ধরো আমি ধরে নিলাম H2B, এটা উপরে নিচে H2B। আচ্ছা, এটা হচ্ছে H2A, তাহলে এর নিচে যে আছে সেও H2A। বেশ, এটা হচ্ছে H3, তাহলে উপরেরটা H3, নিচেরটাও H3। আর এটা হচ্ছে H4, তাহলে নিচেরটা হচ্ছে H4। তাহলে তুমি লক্ষ্য করো কয় প্রকার পেলাম? প্রকার হচ্ছে 4টে এখানে, আর এই যে ইয়েলো কালারের এটা হচ্ছে একটা প্রোটিন, তার নাম হচ্ছে H1 প্রোটিন। তাহলে লক্ষ্য করে দেখো হিস্টোন প্রোটিন কয় প্রকারের? 5 প্রকারের, 5 টাইপস, ঠিক আছে? 5 প্রকারের হিস্টোন প্রোটিন থাকে, খাতা লিখবে তোমরা, হিস্টোন প্রোটিন 5 প্রকারের। কি কি? H1, H2B, H2A, H3, H4। তাহলে এখানে সংখ্যায় যদি বলে, তাহলে এখানে অক্টামার বলা হয়। H2B, H2A, H3, H4, এরা টোটাল কয়টা? 8টা, তাই তো? প্রত্যেকেই জোড়ায় জোড়ায় রয়েছে। তাহলে এরা কি হচ্ছে, তোমার এই সুতোটা পেঁচিয়ে থাকছে, তার মানে এই সুতোটার নাম কি? এই সুতোটার নাম হচ্ছে ডিএনএ। ডিএনএ কাকে পেঁচিয়ে থাকছে? হিস্টোন প্রোটিনকে। হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে থাকার পরে ওর নাম হয়ে যাচ্ছে কি? নিউক্লিওজোম। তাহলে পরীক্ষায় যদি কখনো এমসিকিউ আসে, তোমাকে প্রশ্ন করে যে নিউক্লিওজোম কি কি দিয়ে তৈরি, তাহলে তুমি বলবে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ। চাইলে তুমি লিখে দিতে পারো হিস্টোন প্রোটিন কত প্রকারের, পাশে ব্র্যাকেটের মধ্যে 5 প্রকারের। কি কি?
H1, H2A, H2B, H3 এবং H4। বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এইবারে কথা হচ্ছে আমাদের এই যে পুরো ক্রোমোজোম, ভালো করে লক্ষ্য করো, এই যে পুরো ক্রোমোজোমটা দেখছো, এইখানে দুই প্রকারের প্রোটিন থাকে, ঠিক আছে? হিস্টোন প্রোটিন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো তোমাদের এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে, আমি কি বলছি, হিস্টোন প্রোটিন থাকতে পারে, তাহলে আমি এখানে বলতে পারি ক্রোমোজোম কি হচ্ছে, হিস্টোন প্রোটিন যুক্ত হতে পারে, আবার যুক্ত নাও হতে পারে। তার মানে হিস্টোন প্রোটিন থাকতে পারে, আবার হিস্টোন প্রোটিন অ্যাবসেন্টও হতে পারে, ঠিক আছে? যারা হিস্টোন প্রোটিন থাকে না তাদেরকে বলা হয় নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। তাহলে তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে ক্রোমোজোম কি প্রকার প্রোটিন দিয়ে তৈরি, তুমি বলবে ক্রোমোজোম হচ্ছে হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। আবার কিছু ক্রোমোজোম আছে যারা নন হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তার মানে হিস্টোন প্রোটিন থাকে না বলে নন হিস্টোন। এখন এই হিস্টোন প্রোটিনটা কি দিয়ে তৈরি যদি আসে পরীক্ষায়, এটা অনেক অ্যাডভান্স লেভেলে, তারপরেও জেনে রাখো। একটার নাম হচ্ছে, লিখে রাখো, আর্জিনিন। স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আর্জিনিন এগুলো কোথা থেকে আসলো, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে কিছু পয়েন্ট বুঝতে হবে। যেমন আমি যদি বলি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে শর্করা, শর্করা কি দিয়ে তৈরি? শর্করা তৈরি হচ্ছে গ্লুকোজ দিয়ে তৈরি। আচ্ছা, প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। আচ্ছা, ফ্যাট কি দিয়ে তৈরি? ফ্যাট তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল দিয়ে তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, বা না বলে যুক্ত হবে না, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এবার আমি বলছি হিস্টোন হচ্ছে প্রোটিন, তার মানে কি দিয়ে তৈরি হবে? অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড যদি হয়, এখানে কি ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় লক্ষ্য করো, ঠিক আছে? এই জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে আর্জিনিন, আর্জিনিন, বোঝা গেছে? তারপরে হচ্ছে লাইসিন, আর্জিনিন এবং লাইসিন। তারপরে হচ্ছে হিস্টাডিন, হিস্টাডিন। এইখানে দেখো হিস্টোন প্রোটিনের কি হচ্ছে, নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিনের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো থাকছে, এরা ছাড়া, আর্জিনিন লাইসিন ছাড়া, তারা হচ্ছে অন্য ধরনের প্রোটিনেরা। এরা হচ্ছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? আর একটা নাম মনে রাখবে, টাইরোসিন। আশা করি তোমাদের এইটুকু কনসেপ্ট প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবারে তোমরা চলো একটা বেসিক কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের চারিপাশে যত মৌলগুলো আছে, মৌল কী কী? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ইত্যাদি। এগুলো আমরা পরমাণু দেখতে পাই চারিদিকে, ঠিক আছে? এই পরমাণুগুলো কি হয়, নতুন নতুন মৌল, যৌগ এই সমস্ত বানিয়েছে। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি CO2 মানে কি, তুমি বলে কার্বন ডাইঅক্সাইড। তোমাকে যদি বলি H2O কি, জল। তোমাকে যদি বলি CH4, তখন তুমি কি বলবে? এটা হচ্ছে স্যার মিথেন। কথা আমার বোঝা গেল? আচ্ছা, তোমাকে যদি বলি বাবু যে দেখো এই CH4 যে মিথেন, এই মিথেনে কার্বন সংখ্যা কয়টা? কার্বন হচ্ছে একটা। ভেরি গুড। আচ্ছা, তোমাকে যদি বলি C6H12O6, নবম শ্রেণীতে তোমরা পড়েছো গ্লুকোজ, গাছ কি তৈরি করে? গ্লুকোজ, তাই তো, সূর্যালোক নিয়ে। তাহলে এই C6-এ কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা 6টি, 6টি কার্বন পেয়ে গেছি, তাই তো? তার মানে এই কার্বন সংখ্যাগুলো কিন্তু পাল্টাচ্ছে, এখানে পেলাম একটা, এখানে 6টা, আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, যেমন 5টা হতে পারে, কারো 4টে হতে পারে। তো এইগুলোর কিছু নাম রয়েছে। তো একটা জিনিস জেনে রাখো, কার্বন সংখ্যার এর উপরে ভিত্তি করে নাম পাল্টায়। যদি কার্বন সংখ্যা 1 হয়, ঠিক আছে, নাম হয় মিথ, ওই জন্য আমরা কি বলি? এটাকে মিথেন, ঠিক আছে? কার্বন সংখ্যা যদি 2টো হয় তাহলে বলা হয় ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে হচ্ছে প্রোপেন যেমন নাম, ঠিক আছে? কার্বন সংখ্যা যদি 4 হয়
তার নাম হয় বিউট বা বাট, ঠিক আছে, বিউট। আচ্ছা, 5 দিয়ে হয় পেন্টা, 6 দিয়ে কি হয় হেক্সা, ক্লাস 9-এ ছিল তোমাদের এগুলো। 7 দিয়ে কি নাম হয় হেপ্ট। 8টা যদি কার্বন সংখ্যা থাকে, 8টা যদি কার্বন পাই তার নাম হচ্ছে অক্টা, অক্ট। 9টা থাকলে নন, আর 10টা থাকলে ডেক। তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, শুধু কয়েকটা জিনিস বোঝানোর জন্য আমি এটাকে লিখছি। তোমরা এটা মনে রাখবে, একটা হচ্ছে পেন্টা, হেক্সা, আর হচ্ছে মিথ, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো, পেন্টাতে কার্বন সংখ্যা কয়টা, 5টা, হেক্সাতে কয়টা, 6টা। এখন যদি তোমাকে আমি বলি যে ধরো গ্লুকোজের কথা বলি, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে গ্লুকোজ, তুমি সাথে সাথে কি বলবে, আমি তো জানি স্যার C6H12O6, তাই তো। এখন তোমাকে বললাম যে এই গ্লুকোজের মধ্যে কার্বনের সংখ্যা কয়টা, তুমি বলে 6টা। তো ঠিক আছে, চলো আঁকো। 1 2 3 4 5 6, 6টা কার্বন পেয়ে গেছি। এইখানে দেখো, যদি ধরো এর একটা হাতে ধরো ও চলে এসছে, এখানে এইচ, কিভাবে, কার্বনের সবসময় মনে রাখবে কার্বনের হাত সংখ্যা 4টে, 4টে হাত ওর পূরণ করতে হবে, তবে ও কারোর সাথে বন্ধনীতে যেতে পারে। এটা তোমরা পড়ে এসেছো আগে। তো এইখানে লক্ষ্য করো, আমি ধরে নিচ্ছি এই কার্বনে 4টা হাত পূর্ণ হয়ে গেল। এবার দেখো এদিকে হাত ফাঁকা আছে, তাহলে আমি এখানে একটা অক্সিজেনকে যদি দেই আর এখানে হাইড্রোজেনকে দিই, অক্সিজেনের কটা হাত দরকার, দুটো, তাহলে একটা হাতে কি আসবে, এইচ, বোঝা যাচ্ছে। আচ্ছা, পরের এটাতে কি আসবে, এটাতে এইচ দিলাম, এদিকে দিলাম হচ্ছে ও এইচ, ঠিক আছে। কার্বনের লক্ষ্য করে দেখো, এটা হাত, এটা ও এইচ, এর পরের হাতটাও ও এইচ দিতে পারবো। দেখো কার্বনের হাতগুলো মিলে যাচ্ছে, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা। লাস্ট হাতে ধরে দিলাম এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর লাস্টে দিলাম ও এইচ, ঠিক আছে। তো CH2OH হয়ে গেল। তা তুমি লক্ষ্য করে দেখো, কার্বন সংখ্যাটা যদি গুনতে চাও তাহলে কয়টা কার্বন পেলাম এখানে, 5টা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। স্যার 5টা বললেন, আসলে শুরুতেই তো লিখেছি 6টা। কনসেপ্ট ক্লিয়ার হলো। তাহলে কার্বন সংখ্যা কয়টা, 6টা। এইবারে এই ছবিটাকে যদি আমি ঘুরিয়ে দিই, যদি রিংয়ের ফর্মে আঁকতে হয় তাহলে কেমন হবে, রিংয়ের ফর্মে যদি আঁকতে হয় এই ছবিটা দেখতে এরকম হয়, এইরকম রিংয়ের মধ্যে দেখতে হয়, ঠিক আছে। যেখানে বাকি এগুলো হাতের মধ্যে অনেকগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনগুলো থাকে। ধরো এখানে আছে এইচ, নিচে ওএইচ, এখানে এইচ আসলো, এখানে ওএইচ, এখানে ওএইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, এখানে CH2OH, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাগুলো পেলে কার্বনের স্ট্রাকচারটা, তাহলে কিসের স্ট্রাকচার, এটা গ্লুকোজের স্ট্রাকচার, ঠিক আছে। তো এইরকম একটা গঠন যখন পাচ্ছ, তাহলে আমি এটা সিম্পলি বলতে পারি যে গ্লুকোজের এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, মানে সরলরৈখিক গঠন, এটা হচ্ছে বেঞ্জিন বলয়ের গঠন, তাই তো। আচ্ছা, নেক্সট তাহলে দেখো, এবারে যদি আমি রাইবোজের কথা বলি, রাইবোজ ভালো করে শুনবে, রাইবোজ হচ্ছে 5 কার্বন যুক্ত, 5 কার্বন যুক্ত, 5 কার্বন যুক্ত শর্করা, কথা বোঝা গেল আমার। এইবারে এটাকে যদি ওই রিং স্ট্রাকচারে বুঝতে হয় তাহলে অক্সিজেন প্রথমে, ঠিক আছে, এই জায়গায় একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন, এইখান থেকে নিচের দিকে একটা কার্বন, এইখানে একটা কার্বন। তোমার মনে প্রশ্ন চলে আসলো, স্যার আপনি বললেন 5 কার্বন, তো আপনি 4টা দিলেন কেন। বেশ, এই জায়গায় একটা হাত যখন আমি বানাবো এইখানে দিয়ে দেবো আর একটা কার্বন। তো দেখো 1 2 3 4 5, তো 5 কার্বন যুক্ত যে বানাচ্ছি, তো এইখানে দেখো বাকি হাতগুলো পূরণ করতে হবে, CH2OH ধরো দিলাম এখানে, উপরে আমি দিয়েছি, নিচে হাইড্রোজেন দিলাম, 4টা হাত হয়ে গেল, 1 2 3 4। এখানে দুটো হাত পূর্ণ আছে, আর একটা হাত বানাতে হবে, তাহলে উপরে দিলাম এইচ, নিচে দিলাম ওএইচ, ঠিক আছে। এইখানে হাত দুটো রয়েছে, এটাকে 4টা বানাতে হবে, দিয়ে নিচে দিলাম ওএইচ, এখানে দিলাম এইচ, ঠিক আছে। এখানে দেখো হাত কয়টা আছে, হাতের মধ্যে দেখো 4টা হাত, 4টাতে মানে উপরে দিলাম ওএইচ, নিচে দিলাম এইচ, দেখো মিলে গেল।
তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কয়টা করে হলো? তাহলে এখানে লক্ষ্য করো ওএইচ গ্রুপ, ঠিক আছে, এখানে নিচে ওএইচ, তাহলে কার্বন 1 2 3 4 5, 5টা কার্বন মানে পেন্টোজ। এটা হচ্ছে রাইবোজ নাম, কি জাতীয় শর্করা? 5 কার্বনযুক্ত শর্করা, যার নাম হচ্ছে পেন্টোজ, ঠিক আছে। তাহলে এটা কি ধরনের শর্করা বা কি উদাহরণ যদি বলে, রাইবোজ শর্করা, এটা 5টা কার্বনযুক্ত, তাই এটাকে পেন্টোজ বলা হয়। এবারে ধরো এই ছবিটায় আমি যদি একটু মডিফিকেশন করে দিই, এই ছবিটাকে ধরো আমি কি করছি, মডিফিকেশন করে দিচ্ছি, এখান থেকে ছবিটাকে সরিয়ে নিচ্ছি, দিয়ে এই জায়গায় একটা পার্ট ড্র করছি, এই জায়গায় লক্ষ্য করো, এই জায়গায় কি করলাম, এখান থেকে সিমিলার ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই সিমিলার ছবিটাকে যদি আমরা এখান থেকে একটা অক্সিজেনকে ছাড়িয়ে দিতে পারি, একটা অক্সিজেন সরিয়ে দিলাম, তাহলে কেমন স্ট্রাকচারটা দেখতে হবে? তাহলে এটাই দেখো, এই জায়গায় একটা অক্সিজেনকে যদি ছড়িয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে একটা অক্সিজেন ধর বেরিয়ে গেল, তাহলে কি ফাইনাল স্ট্রাকচার পাচ্ছি? প্রথমে এখান থেকে এখানে গেল, অক্সিজেন বেরিয়ে গেছে, এখান থেকে কেমন দেখতে হবে? তো অক্সিজেন যখন বেরিয়ে যাবে, লক্ষ্য করে দেখো, এই জায়গায় আমরা কি পাবো? এখানে হচ্ছে এইচ, শুধু এইচ চলে আসছে, কথা বুঝতে পারলে? শুধু চলে আসলো এইচ, এই পার্টটাতে লক্ষ্য করো আমরা কি পেলাম? CH2 OH। তাহলে এই জায়গায় দেখলাম ছিল হচ্ছে OH, হয়ে গেল এইচ, কার জন্য? অক্সিজেন বেরিয়ে যাওয়ার জন্য। যখনই অক্সিজেন বেরিয়ে যাবে, যখনই অক্সিজেনটা বেরিয়ে যাবে, তখনই এর নাম হয়ে যাচ্ছে অন্য, কি নাম? এই জায়গায় ছিল হচ্ছে রাইবোস, এখান থেকে হয়ে গেল অক্সিজেন বেরিয়ে যাওয়ার জন্য এর নামটাই পাল্টে গেল, হয়ে গেল ডিঅক্সি রাইবোস, কারণ অক্সিজেন বেরিয়ে যাওয়াকে ডিঅক্সি বলা হয়, আর রাইবোস তো ছিলই কোন শর্করা? তাহলে ডিঅক্সি রাইবোস। কনসেপ্ট ক্লিয়ার হলো প্রত্যেকেরই? এখন প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, যে স্যার আপনি এটা পড়াচ্ছেন কেন, আমরা তো ক্রোমোজোম পড়ছিলাম, হঠাৎ করে কোন দিকে চলে গেলেন? দেখো, প্রতিটা জিনিস তোমাদের কানেক্টেড হবে এবার। আচ্ছা, আমি তোমাদেরকে যদি বলি, এটা হচ্ছে পেঙ্গুইন, দেখো এটা হচ্ছে পেঙ্গুইন, ঠিক আছে, কেমন পেঙ্গুইন? এইরকমই পেঙ্গুইন। এই পেঙ্গুইনটা ধরে নিলাম একটা শর্করা, কি শর্করা? আমি যদি বলি রাইবোস, কি রাইবোস? ডিঅক্সি রাইবোস। তাহলে ডিঅক্সি রাইবোস, আচ্ছা এটা ভালো করে নামটা লিখে দিই, এটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোস। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ডিঅক্সি রাইবোস যে শর্করা, এই শর্করাটা লক্ষ্য করে দেখো ভালো করে, ডিঅক্সি রাইবোস এটা হচ্ছে শর্করা, কয় কার্বনযুক্ত শর্করা? 5 কার্বনযুক্ত শর্করা, 5টা কার্বন রয়েছে, 5 কার্বনযুক্ত শর্করা। এখন প্রশ্ন হচ্ছে, এই পেঙ্গুইনটা যদি শর্করা হয়, এর একটা হাতে দিয়ে দিলাম নাইট্রোজেন বেস, নাইট্রোজিনাস বেস, ঠিক আছে, মানে একটা ক্ষার দিলাম নাইট্রোজেনাস বেস, এক হাতে ধরে আছে, আর একটাতে হাতে ধরে আছে ফসফেট গ্রুপ, আর একটা হাতে ধরে আছে ফসফেট গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা কিরকম ছবি ঠিক মাথায় ঢুকছে না আমার। ওকে, চলো মাথায় ঢুকিয়ে দিই। এইবার হচ্ছে দেখো, আমরা এই যে ছবিটা আঁকছি, এই ছবিটা হচ্ছে কিসের ছবি? এই ছবিটা হচ্ছে ডিঅক্সি রাইবোজের ছবি। এই ডিঅক্সি রাইবোজটা হচ্ছে শর্করা, কিছুক্ষণ আগে তোমাদেরকে এঁকে দেখিয়েছি আমি এই পার্টটা। তাহলে এখান থেকে কি অক্সিজেন বেরিয়ে গেছে, এই ডিঅক্সি রাইবোজের একটা হাতে এসে যুক্ত হয়ে কে? নাইট্রোজেন বেস, আমি সংক্ষেপে লিখছি এবার, হ্যাঁ, আর আরেকটা হাতে এসে যুক্ত হচ্ছে ফসফেট গ্রুপ। কনসেপ্ট ক্লিয়ার হলো প্রত্যেকেরই? যখন আমি এই ছবিটাকে যদি একটা অংশে দেখাতে চাই, ভালো করে লক্ষ্য করো, এই ছবিটায় যদি আমরা দেখি, ধরো যে মুহূর্তে আমরা হচ্ছে এই ছবিটাকে, এই পুরো ছবিটাকে
আচ্ছা, ছবিটা এখানে আঁকছি, ঠিক আছে? এবার দেখো, ধরে নিলাম এই যে পার্টটা আছে এই ছবির, এই এই হাতে কিচ্ছু নেই। তাহলে যখন পেঙ্গুইনের হাতে শুধুমাত্র কি, পেঙ্গুইনটা কি, পেঙ্গুইনটা হচ্ছে সুগার, পেঙ্গুইনের একটা হাতে সুগার চলে আসবে, তার মানে হচ্ছে, সরি, সুগার পেঙ্গুইনের একটা হাতে নাইট্রোজেন বেস চলে আসছে, তখন এর পুরো নাম হচ্ছে কি, নিউক্লিওসাইড। এর পুরো নাম হচ্ছে নিউক্লিওসাইড। কিন্তু যখন পেঙ্গুইনের আরেকটা হাতে, তুমি এই ছবিটা এইভাবে দেখতে পারো, নিউক্লিওসাইড হচ্ছে কখন, যখন সুগার আর নাইট্রোজেন বেস থাকছে, কিন্তু পেঙ্গুইনের আরেকটা হাতে কি চলেছে, ফসফেট চলে এসছে, তখন এর পুরো নামটা পাল্টে আছে, এই নিউক্লিওসাইড থেকে কি হচ্ছে, নিউক্লিওটাইড হয়ে যাচ্ছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এই জায়গায় আরেকবার লক্ষ্য করে দেখো, আমি কি বলছি, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে তখন নাম হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। তাহলে পয়েন্টটা হচ্ছে, এই যে অংশটা গঠনটা পেলাম, তাহলে নিউক্লিওসাইড কি কি দিয়ে গঠিত, তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে, নিউক্লিওসাইড গঠিত হচ্ছে সুগার এবং নাইট্রোজেনাস বেস। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত, তখন তুমি কি বলবে, তখন তুমি বলবে যে নিউক্লিওসাইড হচ্ছে সুগার, নিউক্লিওটাইড হচ্ছে অ্যাকচুয়ালি সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ, এই তিনটেকে একত্রে বলা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে তোমরা এখানে একটা তুলনা করতে পারলে, পেঙ্গুইনটা কি হচ্ছে, একটা হাত থেকে ছেড়ে দিয়েছে, কি ছেড়ে দিয়েছে, ফসফেট গ্রুপ, তখন পেঙ্গুইনের একটা বাম হাতে যদি শুধুমাত্র আছে তার নাম হচ্ছে নিউক্লিওসাইড, এবং নিউক্লিওসাইড যখন হচ্ছে এবং ডান হাতে ফসফেট গ্রুপ থাকছে তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইবারে যদি দেখো, আমি যদি এখানে কি করি, এই ছবিটাকে একটু মডিফাই করে দিই, ঠিক আছে? এখানে ছবিটাকে মডিফাই করে দিচ্ছি। কিভাবে মডিফিকেশন করছি দেখো, ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে একটা সুগার, তাই তো? তুমি আমাকে বললে একটা সুগার, কয়টা কার্বন যুক্ত, 5 কার্বন যুক্ত সুগার, এটা একটা সুগার, ঠিক আছে? তাহলে একটা হাতে কি আছে, ফসফেট গ্রুপ আছে। আচ্ছা, আরেকটা হাতে কি আছে, নাইট্রোজেনাস বেস। এখন একটা পয়েন্ট এখানে বলে দিই, আগে একবার বুঝে নাও তাহলে সুবিধা হবে। নাইট্রোজেনাস বেস কি কি হয়, এখানে 4 ধরনের বেস পাওয়া যায়। একটার নাম হচ্ছে অ্যাডেনিন, ADENINE। নাইট্রোজেন বেসের মধ্যে একটা টাইপ হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে থাইমিন, আরেকটার নাম হচ্ছে সাইটোসিন, সাইটোসিন, আর আরেকটার নাম হচ্ছে গোয়ানিন। তাহলে আমরা কয় ধরনের পেলাম, আমরা 4 ধরনের নিউক্লিওটাইড পেলাম, ঠিক আছে? সরি, নাইট্রোজেন বেস পেলাম। তাহলে এই যে নাইট্রোজেন বেসটা পেলাম 4টে ধরনের, এই 4 ধরনের নাইট্রোজেন বেস আমাদের বেসিক্যালি কি করছে লক্ষ্য করে দেখো, এই 4 ধরনের নাইট্রোজেন বেস বর্তমান। এখন এটা কিন্তু এরকম হতে পারে যে 4টে ছবি হতে পারে, মানে একবার ধরো অ্যাডেনিন আছে একটা হাতে, একবার ধরো অ্যাডেনিন পাল্টে গিয়ে থাইমিন আসতে পারে, একবার ধরো সাইটোসিন আসতে পারে, একবার ধরো গুয়ানিন আসতে পারে। তাহলে এই যে বারবার পরিবর্তনগুলো হচ্ছে, তাহলে আমি ধরো এখানে সুগার লিখছি, এখানে নাইট্রোজেন বেসে শুধু লিখছি অ্যাডেনিন, কথা বোঝা গেল আমার? এখানে লিখলাম ধরো অ্যাডেনিন, বোঝা গেল? আচ্ছা, আরেকটা ধরো সুগার বানাচ্ছি, কি সুগার, এটা হচ্ছে পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের মধ্যে এই পার্টটার দিকে লক্ষ্য করো, এখানে আবার ফসফেট গ্রুপ আছে, তাহলে এই হাতে একটা ফসফেট গ্রুপ, এই হাতে কি থাকবে, এই হাতে ধরো গুয়ানিন চলে আসলো, ঠিক আছে? আবার লক্ষ্য করো, আরেকটা সুগার বানালাম, এই সুগারের সাথে আমি একটা জায়গায় দেখছি কি পারছি, থাইমিন, ঠিক আছে? আর আরেকটা হাতে আছে ফসফেট গ্রুপ, বোঝা গেল? আচ্ছা, আবার সুগার আঁকলাম, এই সুগার আঁকার পরে লক্ষ্য করে দেখো, এটা কি, এটা হচ্ছে সাইটোসিন, সি দিয়ে এই পার্টটা, ঠিক আছে? আরেকটা পার্ট হচ্ছে কি, ফসফেট গ্রুপ। লক্ষ্য করে দেখো, আমি একদিকে এরকম ডায়াগ্রাম আঁকলাম, আমি যদি ঠিক এরকমই একটা স্ট্রাকচার ডান দিকে ড্র করি, ঠিক আছে? তো ডান দিকে যখন ড্র করব, তো আমি কি বলতে চাইছি, ধরো এখানে আছে, হাতটা ঘুরে গেল, ঠিক আছে? এটা সেম সুগার, একটু মিস্টেক হয়ে গেল, হাতটা দাঁড়ো, এটা সুগার। তাহলে এই জায়গায় পার্টটা দেখো, এই জায়গায় চলে আসলো কি, ফসফেট গ্রুপ, এখানে একটা ফসফেট গ্রুপ। আবার সেম একটা সুগার আছে, এখানে সুগার, এই জায়গায় ধরো চলে আসলো জি আছে, এর অপোজিটে সি, একটু পরে বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপারটা। আচ্ছা, এখানে ফসফেট গ্রুপ। আবার ধরো এই জায়গায় আর একটা সুগার চলে এসছে, কি সুগার, রাইবোজ সুগার। এই জায়গায় কি পেলাম,
আবার হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা, আবার একটা সুগার চলে আসলো, এই বক্সের মতো বানাচ্ছি ঘরগুলো, এখানে পি, আর এই জায়গায় চলে আসছে জি। লক্ষ্য করে দেখো ভালো করে প্রত্যেকেই, যখন এগুলো আসে তখন এদের মাঝে ভালো করে লক্ষ্য করো, এই জায়গায় তোমরা আগের ছবিটা দেখলে ভালো বুঝতে পারবে। আগের ছবিটা এই জায়গায় দেখো, এইখানে কার্বনের যদি সংখ্যা বলি, কত নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বন, তাই তো? এখানে ছবিটা দেখো, 1 2 3 4, 4 নাম্বার কার্বনের উপরে হাত ছিল। তাহলে পেন্টোজ সুগারটা হচ্ছে আমরা কি পেলাম? 4 নাম্বার কার্বনের উপরের দিকে। তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখো, আমরা যখন পেন্টোজ সুগারটা কোন কার্বনের সাথে যুক্ত হচ্ছে, এই জায়গায় পি যুক্ত হচ্ছে, তারপরে হাতটা ওইভাবে বুঝিয়েছি আমরা। এবং নিচের যে হাতটা আছে এই জায়গায় লক্ষ্য করো একটু। আচ্ছা, এই যে নিচের হাতটা, তাহলে এখানে 1 নাম্বার কার্বন, এখানে 2 নাম্বার কার্বন, এখানে 3 নাম্বার কার্বন। আমি কি বলছি, একটা পেঙ্গুইন বা সুগার পরবর্তী সুগারের সাথে যদি ফসফেট গ্রুপকে যুক্ত করতে হয় তো 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় এইভাবে। এটা একটা কি ছিল, এটার নাম আমি এখন আরেকবার বলছি, নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের সাথে পরবর্তী নিউক্লিওটাইড যুক্ত হতে গেলে কি হচ্ছে, প্রথম নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে পরবর্তী নিউক্লিওটাইডের কি হচ্ছে, এই হাতটা যে যুক্ত ফসফেট গ্রুপে যুক্ত হচ্ছে, আবার কি হচ্ছে এর সাথে এর যুক্ত হচ্ছে, আবার এর সাথে কি হচ্ছে এর সাথে এর যুক্ত হচ্ছে। দেখো প্রতিটা একটা বন্ধন হয়ে গেল না, এরা সম্পর্ক স্থাপন করে নিল, এরা যুক্ত হয়ে গেল। সিমিলারলি এরা কি হচ্ছে, এখানে ঘটনাটা এই দিক থেকে হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে একটার সাথে কি হচ্ছে, একটা যুক্ত হচ্ছে এইভাবে, একটার সাথে একটা যুক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ছবিটাকে একটু সিম্পল ডায়াগ্রামে ড্র করতে চাই, এখানে সুগার, এইখানে সুগার, এইখানে সুগার, এখানে সুগার, এখানে কি পাচ্ছি? ফসফেট গ্রুপ, তাই তো? আবার কি পাচ্ছি? ফসফেট গ্রুপ, আবার কি পাচ্ছি? ফসফেট গ্রুপ, তাই তো? এইখানে এর কি হচ্ছে, এখানে একটা ফসফেট গ্রুপ ছিল, তাহলে এখানে একটা বন্ড থাকছে, এখানে কি নাইট্রোজেন বেসগুলো এদিকে আছে। সিমিলারলি এদিকে নাইট্রোজেন বেস আছে, এখানে সুগার একটা, এখানে সুগার একটা, এখানে সুগার, এখানে সুগার। আমি সেই ছবিটাকে একটু সিম্পল ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করছি। ফসফেট গ্রুপ, আবার এখানে ফসফেট গ্রুপ, এর সাথে একটা বন্ডিং, ঠিক আছে? এর সাথে আবার পরবর্তী ফসফেট গ্রুপের বন্ডিং, এর সাথে আবার পরবর্তী ফসফেট গ্রুপের বন্ডিং হচ্ছে। লক্ষ্য করে দেখো এই জায়গায়, এই যে পুরো পয়েন্টগুলো পাচ্ছি আমরা, লক্ষ্য করে দেখো এইখানে এর নাম কি বললাম? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অলওয়েজ একটা কথা মনে রাখবে যে এদের মধ্যে যে বন্ধনীটা হবে অ্যাডেনিনের সাথে, অলওয়েজ এর সাথে অলওয়েজ বন্ড করে থাকে দুটো বন্ধনী, তার নাম হচ্ছে থাইমিন। থাইমিন আর অ্যাডেনিন দুজনে বন্ধনী করতে পারে। গুয়ানিন আর সাইটোসিন এরা হচ্ছে বন্ধু, এরা ভুল করেও এর সাথে বন্ডিং করবে না, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে অলওয়েজ, এটা কখনোই হবে না যে জি আর টি বন্ধনী হয়ে গেছে এ আর সি বন্ধনী, এটা কোনো দিনই পসিবল না। যদি পরীক্ষায় এমসিকিউ পাও পুরো কেটে দেবা, ঠিক আছে? বা নিবা না এটাকে, এটা কোনো দিনই পসিবল না, এটা কোনো দিনই সম্ভব না। অলওয়েজ কি হবে, এ আর টি এর বন্ধনী পাবো, জি আর সি এরা বন্ধনী করতে পারে। তো এই যে বন্ধনীটা হচ্ছে, এই বন্ধনীটাকে বলা হয় বেস পেয়ার। তো এ আর টি এর মধ্যে বন্ধনী কি থাকে? দুটো বন্ধনী থাকে, এটা হাইড্রোজেন বন্ড বলা হয়, ঠিক আছে? তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেন বেসগুলি কোন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে, তাহলে কোন বন্ধনী? এটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধনী, হাইড্রোজেন বন্ড বা বন্ধনী। এদেরকে একসাথে কি বলা হয়? বেস পেয়ার। তাহলে জি আর সি এটা কয়টা বন্ড থাকে, কোনটা হাইড্রোজেন বন্ড? তিনটে। এ আর টি কটা? দুটো। সি জি কটা? তিনটে। অলওয়েজ মনে রাখবে জি আর সি তিনটে বন্ধনী করে, এরা খুবই স্ট্রং। এ আর টি খুবই স্ট্রং, এরা দুটো বন্ধনী কমপ্লিট করে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে আমি যদি এবার এই ছবিটাকে প্রথমে এরকম আঁকলাম, এবার এখান থেকে যদি সিম্পল ডায়াগ্রাম করে এদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি দেখতে দেখো তো, এরকম পাচ্ছি না? এটা সিঁড়ির মতো হয়ে যাচ্ছে। আর যদি সব না ড্র করি, কথা বুঝতে পারলে? পরপর সিঁড়ির মতো হয়ে যাচ্ছে, এরকম সিঁড়ির মতো হয়ে যাচ্ছে বন্ধনীগুলো। তা আমরা এই সিঁড়িটা কোথায় দেখেছিলাম? চলো এবার সেই ছবিটা দেখতে। এই যে ছবিটা দেখো, লক্ষ্য করে দেখো, ধরো এ যদি হয় এ,
তো এ হবে কি টি, এ যদি হয় সি তো এ হবে জি, এ যদি হয় সি তো এ হবে জি, এ হবে এ তো পরেরটা হবে। দেখো পর 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 বন্ধ করে একটা সিঁড়ির মতো বানিয়েছে, যেটাকে বলা হয় ল্যাডার। ঠিক আছে, তাহলে পরীক্ষায় তোমাকে যদি প্রশ্ন করে বা আমি যদি এখনই প্রশ্ন করি, তুমি নিজে নিজে মনে করে বলো কি হবে। নিউক্লিওটাইড তাহলে কি কি দিয়ে গঠিত, আমি কিছুক্ষণ আগে তোমাকে পড়ালাম। নিউক্লিওটাইড তাহলে কি কি দিয়ে গঠিত, তাই তো? তাই নিউক্লিওটাইড একটা হচ্ছে সুগার, ফসফেট গ্রুপ আর নাইট্রোজেন বেস, নাইট্রোজেনাস বেস। আর নিউক্লিওসাইড কি, একটা হাত ফাঁকা থাকবে, সুগার আর নাইট্রোজেনাস বেস থাকবে। এরাই কি তৈরি করছে, এরাই এই যে গঠনটা তৈরি করছে, এই গঠনটার নাম হচ্ছে ডিএনএ। কনসেপ্ট প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে গেছে আশা করি, যে ডিএনএ কি দিয়ে তৈরি। তা ডিএনএ তৈরি হচ্ছে অনেক কিছু এর মধ্যে থাকছে, মানে নিউক্লিওটাইডের পরপর বন্ধনী। তার মানে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, 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 এইদিকে অনেকগুলো নিউক্লিওটাইড। সবগুলো নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে। কে যুক্ত করছে তোমরা দেখলে এখনই, যেটা হচ্ছে নাইট্রোজেনের বেসগুলোকে যুক্ত করছে, দিয়ে তৈরি করছে ডিএনএ। পরীক্ষায় একটা পয়েন্ট আসে, ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে ডিএনএর মধ্যে কি কি নাইট্রোজেনাস বেস পেলাম। তাহলে পেলাম এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। কথাটা বোঝা গেল? আমরা ডিএনএর মধ্যে কি কি পেলাম, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। কিন্তু যখন আরএনএ কথাটা আসবে, আরএনএ আসলে অ্যাডিনিন পাবো, গুয়ানিনটা পাবো, ঠিক আছে, দুজনের মধ্যে আছে। থাইমিনের জায়গায় আসছে হচ্ছে ইউরাসিল আর সাইটোমিন। দেখো এই জায়গায় পাল্টে গেল। যখন আরএনএর ছবিটা হবে, আরএনএর সেম স্ট্রাকচার, কিন্তু সেই জায়গায় চলে আসবে কি, থাইমিনের জায়গায় ইউরাসিল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অ্যাডিনিন এর ইউরাসিল, আমি বাকি নামগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, সেখানে এখানে এই জায়গাটা লিখবে ইউরাসিল। ডিএনএতে থাকে হচ্ছে থাইমিন, আর আরএনএতে থাইমিন থাকতে পারে না, সেই জায়গায় চলে আসে কি ইউরাসিল। কনসেপ্ট ক্লিয়ার আশা করি? প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পেরেছো আশা করি? ঠিক আছে, তাহলে তোমাদের এই জায়গাটা যদি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যায়, এইবারে চলো আমরা পরবর্তী একটা ধাপে যাই। কি ধাপ? যখন আমরা প্রতিটা জিনিস যখন পড়ছি এই পার্টগুলো, ঠিক আছে, তো আমাদের একটা জিনিস মাথায় আসবে, সেটা হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন, আশা করি তোমাদের আজকে এই যে ধারণাটা তৈরি হলো, যে ডিএনএ কি করে তৈরি হয় এবং আরএনএর মধ্যে কি থাকে। সেম আরএনএ হবে, শুধু যেখানে টি আছে সে জায়গায় ইউ করে দিবে, ঠিক আছে, টি এর জায়গায় ইউ হয়েছে। হেটেরোক্রোমাটিন, একটা হচ্ছে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। এখন তোমাকে যদি প্রশ্ন করি, তুমি ভিডিও দেখতে দেখতেই বলো আমাকে, আর নিজে থেকে বলো পারছো কিনা দেখো। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে নিউক্লিওজোম কি, মনে আসছে, আনসার আসছে? নিউক্লিওজোম হচ্ছে ডিএনএ প্লাস ওই যে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তার মানে হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন পার্থক্যটা বোঝো। যখন ছবিতে তুমি পাবে, ঠিক আছে, যখন তুমি ছবিতে পাবে, ধরো এটা একটা হিস্টোন প্রোটিন, এটা একটা হিস্টোন প্রোটিন, আমি একবারে আঁকছি, হ্যাঁ, এটা একটা হিস্টোন প্রোটিন, এইখানে একটা হিস্টোন প্রোটিন, একটা হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, এইরকম একটা হিস্টোন প্রোটিন, এটা একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। আর দেখা যাচ্ছে যে এরকম ফাঁকা ফাঁকা অবস্থান করছে, 1 2 3 4 5 6 7। তো ধরো একটা সুতো, মানে সুতোটার নাম কি ডিএনএ, এ ধরো ডিএনএটা যাচ্ছে, এই ডিএনএটা ধরো যাচ্ছে এরকম করে, এরকম করে পেঁচিয়ে নিচ্ছে ওকে। কাকে পেঁচিয়ে নিচ্ছে? হিস্টোন প্রোটিনকে, এরকম করে পেঁচিয়ে নিচ্ছে। এইভাবে, এইভাবে পেঁচিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে তোমাকে, তুমি লক্ষ্য করে দেখো কোন জায়গায় বন্ধনীটা বেশি, কোন জায়গায় ক্রোমোজোমটা বেশি পাচ্ছি, কোন জায়গায় ক্রোমোজোমটা বেশি পাচ্ছি। কোন জায়গায় ক্রোমোজোমটা বেশি পাচ্ছি লক্ষ্য করে দেখো। ক্রোমোজোমের গঠনটা এখানে বেশি না? যেই জায়গায় গঠনটা বেশি
তার নাম হচ্ছে হেট্রোক্রোমাটিন। আর যে জায়গায় গঠনটা কম, পাতলা, ঠিক আছে, ইউক্রোমাটিন। এইটুকু শুধু এখন মনে রেখো। তাহলে আমি বলতে পারি কে ঘন সন্নিবিশিষ্ট রয়েছে, সেটা রয়েছে হেট্রোক্রোমাটিন, ঘন সন্নিবিশিষ্ট। ইউক্রোমাটিন কেমন, পাতলা। এবার ইউক্রোমাটিনটা খুললেই ডিএনএ। তাহলে আমি যদি তোমাদের ছবি এখানে এঁকে দেই, দেখো, ধরো এখানে পাতলা হয়ে গেল। এবার এই সুতোটা খুললে কি পাবো, ডিএনএ। এখানে পাবা হচ্ছে ডিএনএ। তাহলে এইটুকু নাম হচ্ছে কি পেলাম, হেট্রোক্রোমাটিন, হেট্রো হেট্রোক্রোমাটিন। আর এইটুকুর নাম হচ্ছে ইউক্রোমাটিন, ঠিক আছে। এবং হেট্রোক্রোমাটিন এবং ইউক্রোমাটিনের পরে এই জায়গাটা কি পাচ্ছি, এর নাম হচ্ছে ডিএনএ। আশা করি তোমাদের প্রত্যেকেরই কনসেপ্টটা আজকে ক্লিয়ার হলো যে ডিএনএ কি, ডিএনএর গঠনটা আমরা বুঝতে পারলাম, ডিএনএ কিভাবে গঠিত হচ্ছে। এইবারে পরীক্ষায় যে জিনিসটা আসে সেটা দেখো ভালো করে। এইখানে দুটো পয়েন্ট তোমাকে জানতে হবে। যে আমি যখন বলবো, তাহলে ডিএনএ ব্যাপারটা যখন আসছে, তো শুরুর দিকে একদম চলে যাবে। তো বেসিক একটা তোমাদের ডায়াগ্রাম এঁকে বোঝাচ্ছি, ভালো করে বুঝতে পারবে তাহলে। ধরো আমি যদি বলি, এই যে বাহ্যিক গঠনটা তুমি যে দেখলে প্রথমে, একবার ছবিটা দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এটাকে ক্রোমোজোমের ভৌত গঠন বলা হয়। ক্রোমোজোমের ভৌত গঠন হচ্ছে এই বাহ্যিক দিক থেকে তুমি যখন ক্রোমোজোমটাকে দেখছো বাইরের দিক থেকে। কিন্তু এরপরে যখন ক্রোমোজোমটা খুলতে শুরু করছি আমরা, এই যে হিস্টোন প্রোটিন, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, এই যে এত ডিটেলসের ভিতরে গেলাম, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক গঠন। তো পরীক্ষায় এইখানে ধরো তোমাকে দিয়ে দিল নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড মানে কাকে নিয়ে আমরা পড়ছি, নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ বা হচ্ছে আরএনএ। কথা বোঝা গেল? আচ্ছা, লক্ষ্য করে দেখো, ডিএনএর মধ্যে কি সুগার আছে, ডিএনএর মধ্যে তোমার সুগার রয়েছে, তার নাম হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, তাই তো। আরএনএর মধ্যেও পেন্টোজ সুগার আছে। আচ্ছা, এইবারে যদি বলি ডিএনএ কি কি নিয়ে গঠিত, পেন্টোজ সুগার, তারপরে হচ্ছে নাইট্রোজেন বেস, তারপরে কি হচ্ছে, আর তার সাথে পেলাম ফসফরিক অ্যাসিড। মনে পড়ছে না? আবার পেঙ্গুইন এঁকে নিবা ফট করে খাতায়। পেঙ্গুইনের একটা হাতে চলে গেছিল নাইট্রোজেনের বেস, আর একটা হাতে কি ছিল, ফসফেট গ্রুপ। পেঙ্গুইনের বডিটা পুরো নাম কি দিয়েছিলাম, সুগার। দেখো, পেন্টোজ সুগার মানে রাইবোজ সুগার, রাইবোজের মধ্যে কোনবা ডিঅক্সি রাইবোজ, তারপর নাইট্রোজিনাস বেস, নাইট্রোজিনাস বেস, আর তার সাথে ফসফরিক অ্যাসিড। এবার নাইট্রোজিনাস বেসের মধ্যে কি কি পেয়েছিলাম, যদি ডিএনএ হয় তাহলে অ্যাডেনিন, গোয়ানিন, সরি স্মল লেটার হয়ে আছে, অ্যাডেনিন, গোয়ানিন, থাইমিন, সাইটোসিন। যদি আরএনএ হয় অ্যাডিনিন, গোয়ামিন, থাইমিনের জায়গায় ইউরাসিল আর সাইটোসিন। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? এই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবার তোমাকে পরীক্ষায় ধরো দিয়ে দিল যে আচ্ছা বলো তো নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত, তখন তুমি কি বলবে, লিখবে হচ্ছে নিউক্লিও, প্রথমে নিউক্লিওসাইড বলি, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কী কী নিয়ে পেলাম, সুগার প্লাস নাইট্রোজিনাস, নাইট্রোজিনাস বেস। আমি কিছুক্ষণ আগে তোমার দেখিয়েছি, তোমার দেখে নেবে এটা। এবং নিউক্লিওটাইড যদি বলে, নিউক্লিওটাইড, তখন তুমি কি বলবে, সুগার পাচ্ছি, তার মধ্যে পাচ্ছি নাইট্রোজিনাস বেস, নাইট্রোজিনাস বেস, তার সাথে কি পাচ্ছি, ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড, ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে নিউক্লিওটাইড, এইটুকু মনে রাখবে। চলো কিছু পয়েন্ট আমরা দেখে নিই। ক্রোমাটিড কি, এই যে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, প্রতিটি ক্রোমোজোমে দুটি প্রকৃতির সমদৈর্ঘ্য লম্বা সূত্রাকার অংশ নিয়ে গঠিত। তাহলে এই সূত্রাকার লম্ব যে অংশটা, এর নাম কি, এর নাম হচ্ছে, এই যে দেখো ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার যে লম্বা সুতো, মাঝখানে যে লম্বা সুতোটা, এটার নাম হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে। আচ্ছা, এই ক্রোমাটিডের পরবর্তী অংশ কি বলেছে দেখো, যারা পরস্পর সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, বলেছিলাম না, এদের প্রতিটি হলো ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বে ক্রোমাটিডের অংশ হচ্ছে বাহু। এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং বাইরের দিকে যে অংশটা ছিল এটাকে বলা হচ্ছে বাহু। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড একত্রে কি বলা হয়, সিস্টার ক্রোমাটিড বলে। একই ক্রোমোজোম যদি একটাই হয় তাহলে এদের দুজনকে কি বলবে, সিস্টার ক্রোমাটিড। কিভাবে, ধরো এটা এক্স আকৃতির,
এক্স আকৃতির ক্রোমোজোম হচ্ছে না, এটা ধরো এই হচ্ছে এক্স আকৃতির ক্রোমোজোম, ঠিক আছে? তো এই ক্রোমোজোম থেকে এই গঠনটা যখন পেলাম, তো প্রথমে তো ছিল এরকম লম্বা আকৃতি, পরে যখন এক্স আকৃতি হয়ে গেল, তো নতুন এই যে ক্রোমোজোমটা তৈরি হলো, নতুন ক্রোমাটিড তৈরি হলো। এই নতুন ক্রোমাটিডটা পুরনো থেকে যে দুটো এক্সট্রা, মানে এই জায়গায় ছবিটা ভালো করে দেখো, কি হচ্ছে, নতুন একটা এরকম বাহু আসছে না, এই নতুন যে বাহুটা আসলো, এই দুজনকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কনসেপ্ট ক্লিয়ার করতে পারি? আচ্ছা, ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তু দুটি যদি পাশাপাশি কুণ্ডলীকৃত হয়, এদেরকে পরস্পর পৃথক করা যায় সহজেই, এদেরকে প্যারানেমিক। প্যারানেমিক কোনটা বুঝিয়েছিলাম, ভালো করে লক্ষ্য করে দেখো প্যারানেমিকের পার্টটা, ওই যে কিছুক্ষণ আগে ছবিতে তোমাদের যে দেখালাম প্যারানেমিক পার্ট, দাও তোমার দেখাচ্ছি ছবিটা, এই যে দেখো, এই যে প্যারানেমিক। এবং পরবর্তী কি বলেছে দেখো, ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তু যদি এমনভাবে পেঁচিয়ে থাকে যার ফলে সহজে তাদেরকে পৃথক করা যায় না, তাদেরকে বলা হয় প্লেকটোনিক। ঠিক আছে, প্লেকটোনেমিক। এর পরবর্তী পয়েন্ট দেখো, প্রাথমিক খাঁজ কি, ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজ থাকে তাই প্রাথমিক খাঁজ, এবং যে অংশে অরঞ্জিত অবস্থায়, মানে এই জায়গায় কালার নেয় না, ক্রোমোজোমকে যদি ডোবানো হয়, মানে ডোবানোর মধ্যে কালার দেওয়া হয়, তবে সেটা কিন্তু এই জায়গায় রঞ্জিত হয় না, মানে কালার নেয় না। কোন জায়গাটা, যেখানে সেন্ট্রোমিয়ার ছিল, মনে করে দেখো সেন্ট্রোমিয়ার কথা বললাম, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে প্লেট সদৃশ প্রোটিন নির্মিত, প্লেট সদৃশ প্রোটিন নির্মিতকে কাইনেটোকোর বলে। এই যে আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম চাকতির ন্যায় আছে, চাকতির ন্যায় প্রোটিন নির্মিত পদার্থ, তাকে কি বলা হয়, কাইনেটোকোর। এই যে কাইনেটোকোর, প্রোটিন নির্মিত। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে দেখো কি, কোষ বিভাজনকালে বেমতন্তু গঠনের তন্তু কাইনেটের সাথে যুক্ত হয়। এই টপিকটা আমি কোষ বিভাজনে পড়াবো, এখন তোমরা জাস্ট শুধু লিখে রাখো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, গৌণ খাঁজ কি, কোনো ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়াও ক্রোমোজোমের প্রান্তের দিকে একাধিক গৌণ খাঁজ থাকে। ওই যে বললাম যেখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা নেই। স্যাটেলাইট কিন্তু কোনো কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষ গোলাকার অংশ বা দণ্ডাকার অংশ দেখা যায়। এই যে ছবিটা দেখো আবার, এই অংশের নাম কি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, লক্ষ্য করো ছবিটা প্রত্যেকে, এক মিনিট, হ্যাঁ, এই ছবিটা দেখো, গোলাকার গৌণ খাঁজ এবং বাইরের দিকে যে উপরের অংশ দণ্ডাকার অংশ গোলাকার হতে পারে, তাকে বলা হয় এই জায়গায় স্যাটেলাইট। ঠিক আছে, এই যে নর অঞ্চল, নর অঞ্চলের পরবর্তী অংশ, আরেকবার লেখাটা দেখ পড়ে নাও, কোনো কোনো ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়াও ক্রোমোজোমের প্রান্তের দিকে একাধিক খাঁজে গৌণ খাঁজ বলে। স্যাটেলাইটকে কোনো কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজ শেষে ছোট গোলাকার দণ্ডাকার অংশ থাকে স্যাটেলাইট। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। আমি কিছুক্ষণ আগেই পড়েছিলাম, এটাকে বলা হয় স্যাটেলাইট। আর স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম থাকবে তাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো টেলোমিয়ার, ক্রোমোজোমের বিশেষ মেরুদণ্ড প্রান্ত হচ্ছে টেলোমিয়ার। এরা বিশেষত্ব হলো অন্য ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে ক্রোমোজোমকে যুক্ত হতে দেয় না। খুবই ইম্পর্টেন্ট, ধরো পাশে, এর পাশে একটা ক্রোমোজোম আছে, ধরো এরকমই একটা স্ট্রাকচার ক্রোমোজোম পাশে আছে, দেখা গেলো দুটো ক্রোমোজোম যুক্ত হয়ে যেতে পারে, কিন্তু টেলোমিয়ার থাকার জন্য আর যুক্ত হতে পারে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, প্রকৃতি কোষের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না। ওই যে কিছুক্ষণ আগে বোঝালাম যে কিছু ক্রোমোজোম আছে যারা নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে, তাদেরকে নগ্ন ক্রোমোজোম বলে। মনে রাখবে, যে সমস্ত ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না তার নগ্ন ক্রোমোজোম। প্রকৃতির ক্রোমোজোম আদর্শ নয়, এটি চক্রাকার সাইটোপ্লাজমে পড়ে থাকে। প্রকৃতি কোষ এই যে ব্যাকটেরিয়ার ছবি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম, সেখানে ক্রোমোজোমটা কি গোলাকৃত হয় বা কুণ্ডলীকৃত এইভাবে পড়ে থাকে সুতোর মতো। এদের সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার সবকিছু অনুপস্থিত। নেক্সট দেখো ডিএনএ কি, ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইড, কিছুক্ষণ আগে বোঝালাম। নিউক্লিয়ার একটি নাইট্রোজেন বেস, এখানে একটু লিখতে মিস্টেক করেছে, এবং নিউক্লিওটাইড গঠিত। তো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের কনসেপ্টটা এখানে কথা বলে লেখা আছে, এটা একবার তোমরা নিজেরা পড়ে নিও স্ক্রিনশট নিয়ে। পরীক্ষায় আসার মতো হচ্ছে সেটা, ডিএনএ দ্বিতন্ত্রী নকশা কে বানিয়েছিল, দ্বিতন্ত্রী নকশা কোনটাকে বলছেন স্যার, আমাকে একবার বুঝিয়ে দিন এই জায়গাটা। এই যে তোমরা ডিএনএ ছবিটা দেখো, এই যে মডেলটা, এই যে সিঁড়ির মতো যে অংশটা পাচ্ছি, এটাকে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল বলা হয়। কথা বোঝা গেল? এই দ্বিতন্ত্রী মডেলটা কি করেছে 1953 খ্রিস্টাব্দে ওয়াটসন এবং ক্রিক। চারগাফে নীতি দেখো, ডিএনএতে অ্যাডিনিন গুয়ানিন, আমি কি কি পড়লাম তাহলে, এআরটি আর জিআরসি। যদি এআরটি একটা থাকে তাহলে জিআরসিও কি হবে, একটা থাকবে ক্রোমোজোমের মধ্যে, তখন ওই অনুপাত কি হয়, এক হয়। কথা বোঝা গেল? এইটাকে বলা হয় চারগাফের নীতি। পরীক্ষা আসে চারগাফের নীতিতে অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিনের, অ্যাডিনিন গুয়ানিন, ঠিক আছে। তো এইখানে ভালো করে দেখো, আমি এ আর টি লিখেছি, মানে এরা একটা বন্ডিং তৈরি করছিল, এই জায়গাটা কনফিউশন তৈরি হতে পারে তোমাদের। এ আর টি কি করছিল, বন্ড করছিল, জি আর সি বন্ড করছিল, তিনটে বন্ড। এখানে বলেছে অ্যাডেনিন আর গুয়ানিন, এরা দুইজন যেমন আছে, ঠিক আছে, আর হচ্ছে থাইমিন আর সাইটোসিন, এদের সংখ্যাটা একটা একটা হবে। এ আর জি যদি থাকে তাহলে একটা থাকবে,
টি আর সি যদি থাকে এরা একটা থাকবে, মানে জোড়ায়, ঠিক আছে। কিন্তু বন্ধনী করার সময় এরা এ আর টি এর সাথে বন্ধনী করবে, ঠিক আছে। এখন তোমাদের জন্য আমি একটা জিনিস ছাড়লাম করিয়ে দিই। আচ্ছা বলে দিই। আচ্ছা এই জায়গাটা পার্টটা বোঝার আগে একটা পয়েন্ট জায়গা আছে দেখি, হ্যাঁ এখানে বুঝিয়ে দিই। একটা পয়েন্ট হচ্ছে পিউরিন আর পিরিমিডিন। পিউরিন কোনটাকে বলছে স্যার? পিউরিন আর পিরিমিডিন। পিরিমিডিন ভালো করে দেখো, পিউরিন হচ্ছে এ আর জি, পিরিমিডিন হচ্ছে কি থাইমিন আর সাইটোসিন। বোঝা গেল? পিউরিন হচ্ছে সেই নাইট্রোজেনযুক্ত বেস যখন অ্যাডিন আর গুয়ানিন একসাথে থাকবে বা একসাথে, এদেরকে পিউরিন বলা হয়। আর পিরিমিডিন কি থাইমিন আর সাইটোসিনকে একসাথে পিরিমিডিন বলা হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এ আর বন্ধনী করার সময় কি হচ্ছে দেখো, পিউরিন আর পিরিমিডিনের বন্ধনী হচ্ছে, এ আর টি বন্ধনী করছে, জি আর সি বন্ধনী করছে। কিন্তু এ আর জি কে একসাথে বলা হয় পিউরিন, আর পিরিমিডিন কি টি আর সি কে একসাথে বলা হয়। ওই জন্য বলেছে এদের অনুপাত, মানে এরা জোড়ায় একটা একটা করে থাকবে, এদের অনুপাত এক হওয়াটাকে কোন নীতি বলা হয়? চারগফের নীতি। নেক্সট পয়েন্ট, আরএনএর পার্টটা দেখো। আরএনএর প্রকারভেদে দুই ধরনের আরএনএ পাওয়া যায়, একটা হচ্ছে জেনেটিক, একটা হচ্ছে নন জেনেটিক। জেনেটিক আরএনএ কাকে বলে দেখো, জেনেটিক আরএনএ বলে সেই আরএনএগুলোকে বোঝায় যেগুলি জীবদেহে জেনেটিক তত্ত্ব বহন করে। যে সমস্ত জীবদেহে ডিএনএ থাকে না বলে এরা আরএনএর উপরে নির্ভরশীল হয় তাদের বংশগতি বৈশিষ্ট্যের জন্য, ঠিক আছে। আরএনএর উপরে নির্ভর হয়ে থাকে। তাহলে জেনেটিক আরএনএ কার মধ্যে দেখতে পাওয়া যায় পরীক্ষা আসে? এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস, এদের ডিএনএ নেই, শুধুমাত্র আরএনএ আছে। তাদের জেনেটিক উপাদান কি তাহলে? আরএনএ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা লাস্ট একটা পয়েন্ট বলে দিই, এটা মনে রেখো প্রত্যেকেই। সেটা হচ্ছে, একটু কাইন্ডলি চেঞ্জ করে নিই। ডিএনএ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, ডিএনএ থেকে তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আবার ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আর আরএনএ তৈরি করে কি? প্রোটিন, ঠিক আছে। তাহলে আরএনএ তৈরি হওয়ার জন্য কার উপর নির্ভরশীল? ডিএনএ। কিন্তু ডিএনএ যদি ডিএনএ কে তৈরি করে তার নাম হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন, এটা মনে রেখো। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। মনে রেখো এটা। তাহলে প্রোটিন কে তৈরি করে? আরএনএ। আরএনএ কে তৈরি করে? ডিএনএ। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া কি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া কার? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে কি বলে? ট্রান্সলেশন। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি ডিএনএর একটা ছবি হয়, ডিএনএর এটা যদি তোমার একটা অংশ পেলাম, তো জিন কোনটাকে বলবো? জিন হচ্ছে ডিএনএর যে কোনো একটা অংশ। ধরো এ আর টি আছে, এ টি, এ আর টি বন্ধনী করছে, টি এ করলো, জি সি করছে, এরকম করে পরপর বন্ধনীগুলো পাচ্ছিলাম। ছবিটা দেখালে তোমার আরো ক্লিয়ার হবে। এই যে দেখো, তো ডিএনএ এর মধ্যে জিন কোনটা? যে কোনো তিনটে পার্ট নিলেই জিন তৈরি হয়ে যায়, যে কোনো, এখান থেকে তিনটে বা এখান থেকে এইটুকু। তার মানে জিন কার মধ্যে অন্তর্নিহিত থাকে? অন্তর্নিহিত থাকে ডিএনএ এর মধ্যে। জিন কি? জিন হচ্ছে বংশগতি ধারক এবং বাহক। এইটুকু মনে রাখো, পরবর্তী পয়েন্ট বা ক্লাসে আমরা বাকি অংশটা পড়বো। আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।